এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা আজ আমরা শিখব কিভাবে আমাদের বোর্ড পরীক্ষার খাতা দেখা হয় এবং আমাদের পরীক্ষার হলে পৌঁছানোর পরপরই আমাদের প্রাথমিকভাবে কী কাজগুলো করা উচিত। তো আমরা অনেকেই অনেক টেনশনে আছি, অনেক দ্বিধাগ্রস্তে আছি কিভাবে আমরা পরীক্ষার হলে পৌঁছাবো, কত সময় আগে পৌঁছানো উচিত, বা পরীক্ষায় সৃজনশীলগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে আমি অল্প টাইমে 7 সেট সৃজনশীল কমপ্লিট করব এবং কিভাবে ফুল মার্কসটা অ্যাচিভ করতে পারবো এবং কিভাবে স্যারেদের থেকে আমি নাম্বারটা পুরোপুরি নিতে পারবো। এই অনেক প্রশ্ন তোমরা রেগুলার আমার করছো, আমি পার্সোনালি কারোর অ্যান্সার দিতে পারছি না, অনেক সময়ের ব্যাপার, তাই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে পরীক্ষার হলে ঢুকে আমাদের প্রথমে কি করা উচিত। আমাদের পরীক্ষার হলে ঢুকেই যা যা করা উচিত তা হচ্ছে মন স্থির রাখা, ভয় না পাওয়া। অর্থাৎ আমাদের ক্লাসে এক শ্রেণীর শিক্ষার্থীরা আছে যারা অনেক বেশি হাইপার, হ্যাঁ, মানে অনেক চঞ্চল, ছোটাছুটি, লাফালাফি করে বেড়ায়, আবার রুমে পৌঁছানোর পরেই এক রুম থেকে আরেক রুমে চলে যায়, তার ফ্রেন্ড কোথায় বসেছে, তার পাশের জনের সাথে কথাবার্তা সব কিছু ঠিক আছে, কিন্তু প্রাথমিকভাবে তোমার উচিত আগে নিজেকে সংযত রাখা, নিজের মন এবং মেধাকে স্থির রাখা। কারণ আমাদের খুবই অল্প টাইমে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়। তো 3 ঘন্টায় 7 সেট সৃজনশীল এবং আমাদের এমসিকিউ সম্পূর্ণ কভার করা। আসলে 2 বছরের যে বই পড়া, সেই 2 বছরের পড়াটা আমাদের কিন্তু এই 3 ঘন্টায় প্রপার ওয়েতে প্রশ্ন অনুযায়ী অ্যান্সারটা করতে হয়। তাহলে কতটা মনকে সংযত রাখতে হবে এবং আমাদের সেই টাইমটাতে সব প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের মাথায় নিয়ে আসতে হবে। তাহলে দেখো, ওই টাইমে যদি আমরা অনেক বেশি চঞ্চলে থাকি বা অনেক ছুটাছুটি করি, আমাদের মনে অন্যরকম চিন্তা, টেনশন কাজ করে, তাহলে কিন্তু সঠিক সময়ে সঠিক প্রশ্নের অ্যান্সার কখনোই মাথায় আসবে না। ওটা হয় কি, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদেরকে দেখলে বোঝা যায়, তারা বাইরে এসে, পরীক্ষার হল থেকে বাইরে এসে বলে, ইস ম্যাম এটা তো পারতাম, এটা তো আমার কমন ছিল, কিন্তু জাস্ট ওই টাইমে আমার মাথায় ছিল না বা মাথায় আসছিল না। এইগুলো কিন্তু এই অতিরিক্ত হাইপার হওয়ার কারণে এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে প্রশ্ন হাতে পাওয়ার পর ভীত না হয়ে পুরো প্রশ্নটা ভালো করে দেখা। কারণ এমন হতেই পারে তোমাদের পরীক্ষায় 10 সেট 11 সেট করে প্রশ্ন দেওয়া থাকে বা 8 সেট 9 সেট করে দেওয়া থাকে। তো সেখানে তোমাদের কিন্তু 7টা সৃজনশীলের অ্যান্সার করতে হবে, অর্থাৎ 7 সেট সৃজনশীলের অ্যান্সার প্রপার ওয়েতে করতে হবে, তা আবার 2 ঘন্টা 30 মিনিটের ভিতরে। তো এখন তোমরা কি করবা, অনেকেই আসছো, প্রশ্নটা কি আছে এখানে দেখার পরে প্রথমে প্রশ্ন যে 1 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা অনেক কঠিন এসেছে, পারছি না, তাই ভেবে অনেকে মনে অনেক কষ্ট বা অনেক টেনশন নিয়ে কিন্তু বসে পড়ে যে কি পড়লাম, কি পড়ে আসলাম, এত কিছু পড়লাম, কিছুই কমন আসেনি, এখন কি করব। কোনোভাবেই হতাশা হওয়া যাবে না, কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। আগে মনে রাখতে হবে যেহেতু 11 সেট প্রশ্ন আছে, তো আমাদের যে কোনোভাবে 7 সেট প্রশ্ন কমন থাকবে, আর কমন নাই থাকলেও কিন্তু কিছু তো লিখতে পারবো, তাই না? তো আগে প্রথমে কি করতে হবে, আগে তোমরা প্রশ্নটা A to Z সুন্দরভাবে, এভাবে খোলামেলাভাবে, খুব সুন্দরভাবে দেখে নেবে প্রতিটা প্রশ্ন। এতে যদি তোমার 5 মিনিট টাইম ওয়েস্ট হয় কোনো ব্যাপার না। আগে 1 থেকে লাস্ট পর্যন্ত সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আগে তোমাদের উচিত প্রশ্নটা সুন্দরভাবে পড়া। কোন কোন প্রশ্নগুলো তোমার হতে পারে বা কোন প্রশ্নগুলো তোমার কমন আছে, কোনগুলো একটু কঠিন আছে, সব কিছু আগে ভালোভাবে দেখা। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই প্রশ্নটা কমন এসেছে সেটা আগে লিখতে হবে। এটা কেন আমি বলছি শোনো, তোমাদের অনেকেই আসো পরীক্ষার হলে করো কি 7 সেট প্রশ্ন লিখতে হবে, সেখানে তোমার এক্স্যাক্টলি 3 সেট প্রশ্ন কমন এসেছে আর বাকি 4 সেট প্রশ্ন তোমার কমন নাই। তো এখন তোমার পাশে যে মেয়েটা বসেছে বা যে ছেলেটা বসেছে,
তার সে লিখছে ধরো 3 নাম্বার, কিন্তু 3 নাম্বার প্রশ্ন তোমার কমন নাই। তো এখন তুমি কি করো, তুমি কিন্তু ভাবো যে 3 নম্বর প্রশ্ন ওরটা আমি আগে লিখে নিই, ওরটা দেখে দেখে যদি পরে ও না দেখাই বা পরে যদি আমি সুযোগ না পাই, তো তখন আমি কি করব, আমার যেটা হবে সেটা তো আমি পরে লিখব, কিন্তু এখন আগে যে লিখছে তারটা দেখে আমি একটু লিখে নিই। এটা হচ্ছে আমাদের মানে সর্বপ্রথম ভুল। কেন? কারণ আমাদের হলে যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, আমাদের হলে কিন্তু প্রথম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা খুব গার্ড দেওয়া হয়, খুব কঠিনভাবে গার্ড দেওয়া হয়। তো এই টাইমটাতে বিভিন্ন ম্যাজিস্ট্রেট আসতে পারে বা বিভিন্ন বড় বড় স্যারেরা অফিসাররা আসতে পারে, যার কারণে এই প্রথম টাইমটাতে স্যারেরা খুবই অ্যাটেনশানে থাকে এবং খুব সচেতন থাকে এক কথায়। তো ওই টাইমটাতে তোমরা কখনোই হই হল্লার বা চিল্লামিল্লি বা পাশের কারোর সাথে কথা বলা কোনো কিছুই করবা না। খুব শান্তশিষ্টভাবে না হলেও নিজে থেকে একটু চেষ্টা করবা। আর সব থেকে বেশি ভালো হয় তোমার যেটা হচ্ছে সেইটা তুমি আগে লিখবা। কারণ এখন ধরো তুমি পাশে যে মেয়েটা লিখছে তারটা দেখে তুমি ধরো লিখছো একটা সেট সৃজনশীল, তো এখানে লিখছো, লেখার পরে সে তো অনেক মানে ফাস্ট লিখছে আর তুমি খুব স্লো লিখছো। তো ও তখন ক নম্বর লিখেছে, খ নম্বরটা তোমার আর দেখানোর সুযোগ পায়নি বা তুমিও দেখতে পারোনি। তখন কি করবা, তুমি সেই খ নম্বরটার জন্য আবার বসে থাকতে হবে, তারপরে আবার গ নম্বরটার জন্য বসে থাকতে হবে। এইভাবে কিন্তু তোমার চোখের পলকে কখন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় চলে যাবে তুমি বুঝতে পারবে না। আবার লাস্ট পর্যায়ে দেখা যায় কি, তোমার যেগুলো কমন ছিল সেগুলো তুমি লেখার টাইম পাবা না। তো এই প্রশ্ন এই কথাগুলো কিন্তু একদমই যার যার ব্যক্তিগত বিষয়, তারপরও অ্যাজ এ টিচার হিসাবে আমি তোমাদের এই উপদেশগুলো দিতে চাচ্ছি। আর তারপরও যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, এখন আমাদের খাতা কিভাবে দেখা হয়, বোর্ড পরীক্ষার খাতা কিভাবে দেখা হয় আর কিভাবে লিখলে আমরা প্রপার এতে ভালো নাম্বার পেতে পারি। তো এই টপিকটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে বোর্ড পরীক্ষায় যেভাবে খাতা দেখা হয় সেটা হচ্ছে সৃজনশীল আমাদের যে 7 সেট লিখতে হবে, সেই 7 সেট সৃজনশীল অনেকেই আসো 4 সেট লিখতে পারো, অনেকে আসো 5 সেট লিখতে পারো, টাইমে কভার করতে পারো না, অনেকে আসো 6 সেট লিখতে পারো, টাইমে কভার করতে পারো না। কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা এই টেকনিকগুলো ফলো করে 7 সেট প্রশ্ন কিন্তু কমপ্লিট করে আসতে পারে। আর তোমরা সেই টেকনিকগুলো কিন্তু জানো না, এগুলো কিন্তু যারা ভালো রেজাল্ট করে বা টপ স্টুডেন্ট তারা কিন্তু এইটা গোপন ট্রিক্স বা টপ সিক্রেট হিসাবে রেখে দেয়, কারোর সাথে শেয়ার করতে চায় না। তো প্রথম যে কাজটা করবা, সৃজনশীল প্রশ্নটা লেখার সময় কোনো সময় 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে লেখার কোনো প্রয়োজন নাই। এখন কেন প্রয়োজন নাই? অনেকেই ভাবো যে 10 মার্ক তো এক একটা সৃজনশীলে, তাই না? তো অনেকেই আসো 1 নম্বর সৃজনশীল 6 পৃষ্ঠা লেখো। তো এটা কেন লিখবা? 6 পৃষ্ঠা লিখলেও তো সেই 10 নাম্বার পাবে, তাই না? এখানে তো আর তোমার সেই একটা সৃজনশীলের জন্য 50 মার্ক বা 40 মার্ক কেউ দেবে না, এটা কখনোই দিবে না। তো এখন তোমাদের কি করতে হবে, প্রথমে যে সৃজনশীলটা তুমি লিখবা সেই সৃজনশীলটার যে উদ্দীপক আছে সেই উদ্দীপকটা খুব সুন্দরভাবে একটু পড়বা। পড়ার পরে উদ্দীপকটাতে কি বোঝাতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে এটা একটু তোমার বোঝার চেষ্টা করতে হবে। তারপরে তুমি সাপোজ এখানে তোমাদের আমি একটা উদাহরণ হিসাবে মূল যে টেস্ট বইটা আছে আমাদের, যে সেই মূল টেস্ট বই থেকে আমি কিন্তু একটা সৃজনশীল তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে শুভা গল্পটা আছে এই গল্পটা এই সৃজনশীলটা দিয়ে তোমাদেরকে আমি আজকে বোঝাই। এখানে যেটা করতে হবে, তোমরা প্রথমে এই সৃজনশীলটা যদি আসে, তো এখানে এই যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকটা সম্পূর্ণ ভালোভাবে আগে পড়ে নিতে হবে। তারপরে তোমাদের বুঝতে হবে এখানে শোভার সাথে কিসের বা কোন জায়গাতে মিল আছে, বা শোভার পিতার সাথে কার সাথে মিল আছে। আর আমাদের যে গল্পটা পড়েছিলাম আমরা মূল বইয়ে সেখানে কিভাবে ছিল আর এখানে কিভাবে ছিল, মানে সে তো ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী, তাই না? শোভা ছিল বোবা, সে শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল, কিন্তু এখানে কল্যাণী বলে একটা মেয়ের নাম দেওয়া আছে। সেই কল্যাণী আবার কি প্রতিবন্ধী, সে কি কোনো কিছুতে প্রতিবন্ধী বা অন্য কিছু কি বোঝাতে চাচ্ছে
এটা আগে বুঝতে হবে। তো এখানে আগে পড়বা, পড়ার পর এখানে দেখো শোভা গ্রামের নাম কি, শোভার গ্রামের নাম কি। এটা তো 1 নম্বরে মানে ক নম্বরের প্রশ্ন, তো এটা 1 পাবা। এটা অত বেশি বড় করে লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট অল্প এক কথায় উত্তর দিয়ে দেবা। এখানে দেখো আমি লিখেছি যে শোভা প্রশ্নে শোভা গল্পের শোভা গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। এখানে অনেকেই প্রশ্ন এভাবে অ্যান্সার দেয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শোভা গল্পে, আমাদের বাংলা পাঠ্য বইয়ের শোভা গল্পে শোভার গ্রামের নাম চণ্ডীপুর। এত কিছু কি দেওয়ার দরকার ছিল? দেওয়ার দরকার ছিল না, কারণ এগুলো দিলে অনেক টাইমের ব্যাপার। তোমরা জাস্ট প্রশ্নটা ওঠাবা, ওঠানোর পরে এক কথায় উত্তর দিয়ে দেবা। তো এইটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার খ নম্বর যেটা বলছে, পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন। তো এখানে তোমরা যেটা করবা, এখানে এই যে দেয়া আছে, আমি অ্যান্সারটা তো তোমরা অনেকেই জানো, তারপর আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আরও একবার লিখেছি যে পিতামাতা নীরব হৃদয়ভার কথাটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন শোভার বোবা হওয়ার কারণে তার পিতামাতা তার ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন। শোভার শারীরিক ত্রুটির জন্য সমাজে তাকে বিবাহযোগ্য কন্যা হিসেবে প্রতিষ্ঠা করা কঠিন ছিল। এই দুশ্চিন্তা প্রকাশ না করলেও তাদের মনে সর্বদা একটি ভার হয়েছিল। সমাজের চাপ এবং শোভার প্রতি মায়ের বিরক্ত এই মানসিক বোঝাকে আরও তীব্র করে তুলেছিল। তো দেখো আমরা কিন্তু ক আর খ 1 পেজে লিখে দিয়েছি। তোমাদের পরীক্ষার হলেও কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবা ক আর খ 1 পেজে লেখার। আর যদি না লিখতে পারো, আসলে আমাদের বোর্ড পরীক্ষার যে খাতাগুলো থাকে সেখানে তো এতটুকু পর্যন্ত মার্জিন টানা থাকে, এখান থেকে আমাদের কাজ করতে হয়। তো এখান থেকে এতটুকুর ভিতরে যদি তুমি শুধু ক লিখতে পারো কয় লিখবা। আর তোমাদের পরীক্ষার হলে কোনো রকম খাতার পেজ বাঁচানো নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি যতবারই লুজ চাবা ততবারই কিন্তু তোমাকে লুজ দেওয়া হবে। অনেকেই আসো না আমি কেন এতটুকু জায়গা ফাঁকা আছে, এতটুকু জায়গার ভিতরে আবার আমি গ নম্বর স্টার্ট করব। তো এখান থেকে গ নম্বর তুমি স্টার্ট করলে গ নম্বর কি তুমি এতটুকুর ভিতরে কভার করতে পারবে? কখনোই পারবে না। তার কারণ তোমার গ নম্বরে আবার তোমার এই পেজে আসতে হবে। তো এখন যে বিষয়টা দেখো, এখানে তুমি এতটুকু লিখলে, আবার বাকি সাইড ওই সাইডে লিখলে, আমাদের যারা আমরা শিক্ষক আছি তারা কিন্তু সব সময় এত সময় পায় না, কারণ আমাদের অনেক পরিমাণে খাতা দেখতে হয়। অনেক খাতা দেখার কারণে আমাদের কি বিরক্ত চলে আসে। তো এখানে হাফ লিখলা, ওখানে হাফ লিখলা, এই যে দেখার জন্য একটা বিরক্ত বোধ হয়। তোমরা সবসময় চিন্তা করবা যে কোনোভাবেই যেন আমার খাতাটা দেখে স্যার যিনি দেখবে বা ম্যাম দেখবে তিনি কোনোভাবেই যাতে বিরক্ত বোধ না হন। কারণ তুমি প্রথম পর্যায়ে যদি স্যারের মন জয় করতে পারো, স্যারের আকর্ষণ ধরে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি কম লিখলেও নাম্বারটা ভালো পাবে। এখানে দেখো একটুও কিন্তু কাটাকাটি নাই, জাস্ট নিট অ্যান্ড ক্লিন। হাতে লেখাটি কিন্তু খুব একটা উন্নত না বা খুব একটা সুন্দর না। এখানে আমি জানি যারা ক্লাস করছো অনেকের হাতে লেখা এর থেকেও বেশি সুন্দর। তো হাতে লেখা কোনো ম্যাটার করে না, একটু চেষ্টা করবা ভালো করার। তারপরে যদি না হয়, এখন লাস্ট পর্যায়ে ভালো করার আর কি করবা বলো? তো এখন ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো বিষয় না। তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে নিট অ্যান্ড ক্লিনভাবে লেখার চেষ্টা করবা। এখানে কোনো রকম কাটাকাটি মাজা ঘষা এটা করা ঠিক না, কারণ এটা দেখতে খুবই দৃষ্টিকটু লাগে। আর প্রথমে যদি একটা খাতা নিয়ে যদি ঘিজিমিজি দেখা হয় তাহলে কিন্তু খুবই বিরক্ত চলে আসে আমাদের ভিতরে। সাপোজ তুমি ধরো কিছু সময়ের জন্য তুমি একজন শিক্ষক, তো তুমি এই খাতাটা দেখলা, দেখার পরেই কিছু সময় পরে তোমার সামনে আসলে এই খাতাটা। তো এই খাতাটা তুমি কি নাম্বার দেবা, আর এই যে এই সাইডে যেটা আছে এই খাতাটা তুমি কি নাম্বার দেবে, এবং এখানে এই যে এটা লেখা আছে এই খাতাটা তুমি বেশি নাম্বার দিবে নাকি এই খাতাটাতে তুমি বেশি নাম্বার দেবে বলো তো? অবশ্যই কিন্তু এটাই, কারণ আমরা একটা প্রবাদ বাক্য জানি যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। তো তুমি আগে যদি দেখতেই কটু হও, মানে কটু করো আর কি খাতাটা, তাহলে তার রেজাল্টটা ভালো হবে না, তাই না? তো এই ছিল আমাদের। তারপরে এখন কোয়েশ্চেন হচ্ছে, ম্যাম গ নম্বর আমি কতটুকু পেজ লিখব? অনেকেই দেখি এটা অনেকেই করো, গ নম্বর তোমরা 3 পেজ লিখে ফেলো। মানে মনে করো গ নম্বরে তো 3 মার্ক আছে, তো আমার যেভাবে হোক অনেক বেশি পেজ লিখতে হবে, যত লিখবো তত নাম্বার দিবে। এখন একটা বিষয় চিন্তা করো, এক গ নম্বরের জন্য যদি তুমি 3টা পেজ লেখো, 3টা পেজ লিখতে অনেক সময় লাগবে। তো সেই সময়টাতে তুমি কি পরে আর একটা সেট সৃজনশীল কমপ্লিট
কমপ্লিট করতে পারবে? কখনোই পারবে না। তো গ নম্বর যেটা করবা তোমরা সেটা দেখো, এই জায়গাতে গ নম্বর প্রথমে আগে উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবের যতটুকু মিল আছে সেই মিল অংশটা তুমি উপরে ধরে নেবে। এখানে একটা ভুল হচ্ছে, তোমরা বেশিরভাগ এটা করো যে উদ্দীপকে যেটা বলা হয়েছে সেটা নিচে বর্ণনা করা হলো, উদ্দীপকে যা যা আমরা খুঁজে পাই তার নিচে বিশ্লেষণ করা হলো, উদ্দীপক থেকে পুরোটাই আবার উঠিয়ে দাও তোমরা উপরে। এইগুলো কিন্তু নাম্বার খারাপ হওয়ার সর্বপ্রথম লক্ষণ বা কারণ। এটাই হচ্ছে প্রথম কারণ। কারণ আমরা যারা খাতা দেখি তারা কিন্তু গ নম্বর বা ঘ নম্বর এত পড়ার কোনো সময় নাই। আমরা জাস্ট দেখি গ নম্বরে এখানে বলেছে কি, এখানে প্রশ্নটা করা হয়েছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণী ও সুভাষ যে বিশেষ দিকটির সঙ্গতি দেখা হয়েছে তা ব্যাখ্যা করো। সঙ্গতি মানে কি? মিল। তো এখানে কি মিল দেখানো হয়েছে? এই যে এখানে উদ্দীপকের প্রথম অংশে কল্যাণীকে পরিবারের চোখের মণি বলা হলো, তার মানসিক বিকাশজনিত সীমাবদ্ধতা তাকে পিতামাতার চিন্তার কারণ তুলে ধরেছে। একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পে শোভার বোবা হওয়াটা তার পিতামাতার জন্য এক গভীর দুশ্চিন্তার। জাস্ট এতটুকু যখনই আমরা দেখব তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে না, এতটুকু যখন একটা স্টুডেন্ট বুঝতে পেরেছে তাহলে নিচে যা লিখেছে অবশ্যই সে সঠিক লিখেছে, কারণ তার মূল ভাবটাই তো সে আগে প্রকাশ করে দিয়েছে, তাহলে তো পরে তো সে লিখতেই পারবে, তাই না? তো এইভাবে তোমরা গ নম্বর এক পেজও লিখলে সঠিক অ্যান্সারটা থাকা লাগবে। তোমরা যদি 4 পেজ লেখো সঠিক অ্যান্সারটাই নাই তাহলে তো সেখানে নাম্বার পাবে না, পাবে। আর প্রথম যে কারণটা নাম্বার খারাপ হওয়ার সেটা হচ্ছে তোমাদের অনেকেই আসো প্রশ্ন হচ্ছে না বলে তোমরা সাদা খাতা পেজ সাদা রেখে চলে আসো। এই যে এখানে যে হচ্ছে না, এটা সাদা পেজ রেখে চলে আসো। তো আমাদের কিছু কিছু সময় বোর্ড থেকে নির্দেশনা দেয়া থাকে যে স্টুডেন্টদের কোনোভাবেই ফেল করানো যাবে না। তো এখন যে কাজটা সেটা হচ্ছে, তোমরা যদি খাতার মাঝে না লেখো তো সেখানে কি আমরা নিজেরা লিখে পাশ করিয়ে দেব? কখনোই নয়। তোমরা লেখো, যাই পারো তাই লেখো, পারলে সঠিকটা লেখো, না পারলে যেটা মনে আসে সঠিকভাবে লেখার চেষ্টা করো, তারপরও লেখো। কারণ যখন আমরা দেখি একটা স্টুডেন্ট 2 মার্কের জন্য ফেল করছে বা 5 মার্কের জন্য ফেল করছে, তখন ওই 5 মার্ক আমরা কোথায় দিব বা কোন কারণ দেখিয়ে দিব এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবে অবশ্যই। আর তারপরে যে কারণটা সেটা হচ্ছে লুজ শিট লেখার নিয়ম। লুজ শিট আছে অনেকেই, এখানে ধরো তোমরা এই যে সৃজনশীলটা লিখলে, এখানে সৃজনশীলটা লিখলে এখানে তোমাদের লুজ নেওয়ার প্রয়োজন। তো এখন তোমরা কি করো, এই যে লুজটা নিয়ে এসো এখানে, এবার তোমরা পরে এই পেজ থেকে আবার লেখা শুরু করে দাও। দেওয়ার পরে তোমরা এখানতে সেলাই করে তোমরা দিয়ে দাও। তো এটা যদি করো তাহলে সম্পূর্ণ ভুল বলে গণ্য হবে। কেন হবে? তোমাদের প্রথম যেটা লক্ষ্য রাখতে হবে, এখানে তোমাদের যখন লুজ দিবে তখন সেই লুজে অবশ্যই তোমাদের হল পরিদর্শকের সাইন দেওয়া আছে কি না। তোমার সময় 1 মিনিট যাক, কোনো ব্যাপার না, কিন্তু তোমার যদি হল পরিদর্শকের সই না থাকে তাহলে কিন্তু যতই তুমি 5 পেজ 6 পেজ লেখো সেটা কিন্তু বাদ বলে গণ্য হবে। সেই খাতাটা আমরা কখনোই দেখব না। আগে আমরা দেখব যে হল পরিদর্শকের সাইন আছে কি না। তারপরে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে, তোমাদের প্রথমে যে শিটটা নিলে, এখানে তোমরা যে শিটটা নিলে এই শিটটাতে তোমাদের এখানে আগে ওখানে গ্যাপ দেওয়া থাকে, তুমি কোন বর্ষে পরীক্ষা দিচ্ছ, কত তারিখে পরীক্ষা দিচ্ছ, কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, এই যে প্রাথমিক বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাদের আগে পূরণ করতে হবে। করার পরে নিচে থেকে লেখা শুরু করতে হবে। এখন অনেক পাকনা স্টুডেন্ট আছে, তারা কি করে যে কে লিখবে এগুলো লেখার প্রয়োজন আছে নাকি? খাতা সই করলেই তো আমাদের খাতাটা একসাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে। তো ওই লেখার জন্য আমার 5 মিনিট টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, এই 5 মিনিট আমার আরও একটা প্রশ্ন লিখতে হবে। তো এই যে তুমি 5 মিনিট টাইম বাঁচানোর জন্য লিখছো, কেন লিখছো? অবশ্যই নাম্বার পাওয়ার জন্য। এখন এই সৃজনশীলটা তুমি এই সেটে লিখলে, এখন যদি ওই ছকটা পূরণ করার জন্য যদি তোমার এই শিটটাই বাতিল হয় তখন কি হবে? সেটা বেশি লাভজনক হবে নাকি 5 মিনিট টাইম গেলেও ওইটা লেখা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই কিন্তু ওইটা লেখা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখন যে কাজটা হচ্ছে খাতা সেলাই করার নিয়ম।
এটা হচ্ছে প্রথমত তোমাদের হল পরিদর্শক যারা থাকবে, যে সকল শিক্ষকরা থাকবে, সেই সকল শিক্ষকরা অবশ্যই আধা ঘন্টা আগে খাতা সই করার জন্য তোমাদের নির্দেশ দিয়ে দেবে। তো অনেক স্টুডেন্ট আছে এখানেও তোমরা পাকনামি করো যে না এখনও তো 5 মিনিট আগে করলেই হয়ে যাচ্ছে। অনেকে আছে যে আমি খাতা সই হয়ে গেলে লিখতে পারি না। এখন হচ্ছে একসাথে অনেক স্টুডেন্টের খাতা সই মানে সেলাই করতে হয়। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টের একসাথে খাতা সেলাই করতে গেলে অনেক সময় 2-1জন মিস পড়ে যায়। মানে তোমরা মনে করো 5 মিনিট আগে খাতা সই করলে বা খাতা সেলাই করে নিলেই তো হয়ে যাচ্ছে। তো এই যে 5 মিনিট সময়, এই 5 মিনিট সময়ের মধ্যে অনেকে আছে বাদ পড়ে যাও খাতা সেলাই করতে। তখন স্যারেরা কি করে, অনেক রাগে স্যারেরা ডিউটিতে পড়ে, তারা কি করে ওই খাতা যা হয় হোক না হয় না হোক ওই খাতাটা জমা নিয়ে নেয়। তখন কি তোমরা বাইরে এসে অনেক কান্নাকাটি করো যে ম্যাম আমার খাতা সেলাই হয়নি, ম্যাম আমার একটা লুজ হয়তো হারিয়ে যাবে। তো এগুলো করবা না। তোমাদের যদি আনুমানিক, তুমি তো লিখছো, আনুমানিক তুমি বুঝতে পারছো আমার আর 2টা শিট নেওয়ার প্রয়োজন আছে বা 3টা শিট নেওয়ার প্রয়োজন আছে, তো তুমি এক্সট্রা 3টা শিট নিয়ে তুমি আধা ঘন্টা আগে একটু সেলাই করে নেবে। এখন হচ্ছে ম্যাম আমার তো 3টা, আমি আগে ভাবছিলাম 3টা খাতা লাগবে বা 3টা শিট লাগবে, এখন হচ্ছে আমার 2টা শিটে কভার হচ্ছে, আরেকটা শিট আমি কি করব? তো কোনো ভাবার বিষয় নয়, তোমার যেটা যেমনভাবে সেলাই হয়ে গেছে সেভাবেই রেখে দেবা। ওইটা সেলাই করার জন্য তোমার কোনো প্যারা নিতে হবে না, ওটা স্যারেরা বুঝতে পারে। তারপরে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা মূল যে খাতাটা লিখবা সেই মূল খাতাটা লেখার পরে পরবর্তীতে যে কয়টা শিট নিবা সেই শিটের কর্নারে একটা 1 আবার 2 3 এভাবে লিখে নেবা, মানে পরপর লিখবা যে এটা 1 নম্বর শিট নিয়েছি, তারপরে যেটা নেব সেটা 2 নম্বর শিট, তারপরে 3 নম্বর শিট। এভাবে যদি নেও তাহলে কিন্তু তোমাদের সেলাইয়ের সময় শিটগুলো সাজাতে অনেক সুবিধা হবে, আর কোনো শিট মানে বাদ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন যে কাজটা করতে হবে, সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে কাটাকাটি হলে কি করা উচিত। অবশ্যই তোমরা মাথা ঠিক রেখে ঠান্ডা রেখে সচেতনভাবে লেখার চেষ্টা করবা, কাটাকাটি করার চেষ্টা করবা না, পারতপক্ষে কাটাকাটি করবা না। যদিও কাটাকাটি হয়ে যায় তো তখন তোমরা কি করবা, তখন এখানে একটা বিষয় আমি তোমাদের বলি। এখানে আমি এটা তোমাদের দেখানোর জন্য করেছি। অনেকে আসো এটা এই ঘষা মাজা মনে করে এইভাবে করছো, এই যে এইভাবে করছো, তো এইটা দেখতে কতটা বিচ্ছিরি দেখা যাচ্ছে না? এখন মনে করে এইটা আমার ভুল, তাহলে কি একবারে একটা কাটা দিয়ে দেবো হয়ে যাবে, বা এটা একবারে জাস্ট এতটুকু একটা দাগ দিয়ে দেবো, একবারে এরকম একটা দাগ দিয়ে দেবো, কি এইরকম একটা দাগ দিয়ে আমি চলে গেলাম। কিন্তু অনেকে আছে কি এইভাবে দিবা আবার এইরকম করবা। কেন এগুলো কেন করো? এগুলো করলে অনেক বিচ্ছিরি দেখা যায়। তো এই যে আজকে যে প্রাথমিক বিষয়গুলো আমি বললাম, জানি অনেকটা টাইম নিয়ে বুঝিয়েছি, হয়তো অনেকে বিরক্ত হয়েছে, আবার অনেকের উপকারে আসবে। তো পরীক্ষার আগে প্লিজ তোমাদের রিকোয়েস্ট, ফোন নিয়ে বেশি সময় ওয়েস্ট করো না। যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার ততটুকুই ফোন ব্যবহার করো, কারণ কিছুদিন পরে ফোন ব্যবহার করার জন্য সারাটা জীবনই পড়ে থাকবে। জাস্ট 10টা বছরের একটা রেজাল্ট ভালো করার জন্য হলো এই একটা মাস তোমরা ফোন থেকে একটু বিরত থাকো। আর চক্রান্তকারী কোনো মানুষের ফাঁদে পা দিও না। তোমরা আমার চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রাখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কোনো রকমের নিউজ পেলে বা কোনো রকমের প্রশ্নের সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। কোন কোন বিষয়ের ওপরে সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে কমেন্ট করো, আর আমাদের ভিডিওগুলো যদি বন্ধুদের কাছে শেয়ার করে দাও। অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।